হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা শুরু করব জিকে মক টেস্ট পার্ট 2। ঠিক আছে, আজকের প্রথম প্রশ্ন, নাগাল্যান্ডে কোন লোকনৃত্য দেখা যায়? এটা স্ট্যাটিক জিকের একটা পার্ট, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নাগাল্যান্ডের কোন লোকনৃত্যটি দেখা যায়? দেখো, এ অপশান কি রয়েছে? করম নাচ। বি অপশান রাংমা বা বাম্বো ড্যান্স। সি অপশান লাবণী এবং ডি অপশান রৌফ। আমরা জানি এই করম নাচ কোথায় দেখা যায়? করম নাচ ঝাড়খণ্ড। করম নাচ কোথায়? ঝাড়খণ্ড। এবং এই রাংমা বা বাম্বু ড্যান্স এটা আমাদের নাগাল্যান্ডে রয়েছে। ঠিক আছে, এবং এই লাবণী লোকনৃত্যটি কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লাবণী মহারাষ্ট্রে রয়েছে। এবং রৌফ আমরা সবাই জানি এটি জম্মু কাশ্মীর। এটি জম্মু কাশ্মীরে রয়েছে। তাহলে এখান থেকে 4টে কোশ্চেন আমাদের হয়ে গেল। এগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে নাগাল্যান্ডে রাংমা বা বাম্বু ড্যান্স, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এছাড়া আর একটা প্রশ্ন খুব আসে যে মেঘালয়ে যে লোকনৃত্যটি দেখা যায় সেটির নাম কি? মেঘালয়ে যে লোকনৃত্যটি দেখা যায় তার নাম কি? নন ক্রেম বা লাহো। ঠিক আছে, এটিও অনেক পরীক্ষাতে আমাদের এসছে জিডি রেলে। ঠিক আছে, তো এটা আমাদের খুব মনে রাখতে হবে। পরের প্রশ্ন, ভারতে কে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে জনগণনা শুরু করে? আমরা জানি যে ভারতবর্ষে প্রথম যে সেন্সাস বা জনগণনা কবে শুরু হয়েছিল? প্রথম যে শুরু করেছিল লর্ড মেয়ো। তিনি প্রথম শুরু করেছিল 1872 সালে। তিনি প্রথম শুরু করেন। কিন্তু আমাদের প্রশ্ন বলেছে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে বা সিনক্রোনাইজ, ঠিক আছে, যে প্রতি 10 বছর অন্তর অন্তর যেটা, সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম জনগণনা ভারতবর্ষে কে শুরু করেন? লর্ড রিপন। তিনি ভারতবর্ষে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে শুরু করেছিল কত সালে? 1882 সালে, 1881। ঠিক আছে, 1881 সালে। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হয়, সেন্সাস হয়। ঠিক আছে, এবং আমাদের লাস্ট যে জনগণনা 2011 সালে, কত সালে? 2011 সালে 15তম। এটা কততম? 15তম ছিল। এই 2011 সালে লাস্ট সর্বশেষ জনগণনা হয়। সেই সময় আমাদের যে সেন্সাস রেজিস্টার কমিশন কে ছিলেন? সি চন্দ্রমৌলি। ঠিক আছে, এই নামটা আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে প্রথম শুরু করেছে লর্ড মেয়ো 1872। বৈজ্ঞানিক বা সিনক্রোনাইজ প্রতি 10 বছর অন্তর অন্তর লর্ড রিপন 1881। এবং 2011 সালে সি চন্দ্রমৌলি ছিলেন রেজিস্ট্রার। 2011 কততম ছিল? 15তম। খুব ইম্পর্টেন্ট। এবং আমরা লর্ড কার্জন সম্পর্কে যেটা জানি কি, তিনি 1905 সালের কত? 1905 সালের 16ই অক্টোবর কি করেছিলেন? 16ই অক্টোবর বঙ্গভঙ্গ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? 1905 সালের 16ই অক্টোবর। কে করেছিলেন? লর্ড কার্জন। খুব পরীক্ষায় প্রশ্নটা আসে। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? আমরা জানি যে ভারতবর্ষে 2011 সালের যে সর্বশেষ সেন্সাস অনুযায়ী সবচেয়ে বলেছে জনঘনত্বপূর্ণ রাজ্য, আমাদের বলেছে স্টেট। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা আমাদের কি বলেছে? স্টেট মানে রাজ্য। সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ, সবচেয়ে কম লিস্ট। আমরা জানি বিহারে কি জনঘনত্ব সবচেয়ে বেশি, এটি সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য। কত? 1102 জন, তাই তো? 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে। পশ্চিমবঙ্গে কত? 1050। ঠিক আছে, এবং সবচেয়ে কম কী হবে? অরুণাচল প্রদেশ। কতজন? 17 জন প্রতি বর্গ কিলোমিটারে, 17 জন। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু এখানে সি অপশান। রাজ্য বলেছে সেজন্য কী হবে? অরুণাচল প্রদেশ। যদি বলতো কেন্দ্রশাসিত অঞ্চল, সবচেয়ে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কী হবে? তখন কিন্তু আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, সেটি কী হবে? আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কী হবে? দিল্লি। ঠিক আছে, দিল্লি মনে থাকবে। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন,
এবং এক্ষেত্রে শিক্ষার হার সবচেয়ে কম কোন রাজ্যে? বিহারে, 63। ঠিক আছে। আর ভারতবর্ষের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা হচ্ছে ভারতবর্ষে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোন জোড়টি ভুল আছে? মানে আমাদের রং কোনটি সেটি আমাদের বের করতে হবে। এর মধ্যে যে সেটিংগুলো আমাদের দেওয়া আছে, মানে বিভিন্ন ব্যক্তি এবং কি দেখছি যে কত্থক, মানে আমাদের এগুলো কি যে শাস্ত্রীয় নৃত্য এবং কোন রাজ্য, বিভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত। এর মধ্যে একটি অপশান আমাদের ভুল রয়েছে, সেটি আমাদের বের করতে হবে। এখান থেকে আমাদের 4-5টা কোশ্চেন হয়ে যাবে। দেখো, বিরজু মহারাজ, সীতারা দেবী, আমরা জানি কি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? কত্থক, তাই তো? তো এনারা কত্থক নৃত্যের সঙ্গে সম্পর্কিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পরীক্ষায় আসে বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত? কত্থক। খুব মনে রাখতে হবে যে বিরজু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত? কত্থক। এছাড়া সীতারা দেবী, এবং এই কত্থক কোথায় দেখা যায়? কত্থক দেখা যায় আমরা উত্তরপ্রদেশ। ঠিক আছে। উত্তরপ্রদেশ না থেকে অনেক সময় পরীক্ষায় থাকতে পারে কি দিল্লি হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু ওটা হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? রামন কুট্টি নায়ার। রামন কুট্টি নায়ার তিনি কোন শাস্ত্রনৃত্যের সঙ্গে যুক্ত? এবং রাগিনী দেবী কথাকলি। এই কথাকলি কোথায় দেখা যায়? কোথায়? কেরালা। এটাও আমাদের ঠিক আছে, তাই তো? এরপর যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই। যামিনী কৃষ্ণমূর্তি এবং মৃণালিনী সারাভাই তারা ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত, এবং ভারতনাট্যম কোথায় দেখা যায়? তামিলনাড়ুতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আমাদের ঠিক আছে। লাস্ট অপশান কি আছে? গুরু বিপিন সিং, সবিতা মেহতা। দেওয়া আছে কি ওড়িশি এবং ওড়িশা। আমরা জানি যে গুরু বিপিন সিং এবং সবিতা মেহতা তারা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তারা মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত, মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। এবং এই মণিপুরী শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যে দেখা যায়? মণিপুরে দেখা যায়। ঠিক আছে। তাহলে খুব মনে রাখতে হবে যে গুরু বিপিন সিং, সবিতা মেহতা এনারা মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত। এটি কোথায় দেখা যায়? মণিপুর রাজ্যে। ঠিক আছে। এখান থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আসার মতো সব আমরা জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন বলেছে কোন অপশানটি, কোন জোটটি ভুল আছে। ঠিক আছে। এটা কিন্তু অনেকভাবে থাকে, পরীক্ষার সময় আমরা দেখতে পাবো যে এ আর বি দুটো কলম দিয়ে দিল, এদিকে আমাদের বিভিন্ন ব্যক্তির নাম, এদিকে দিয়ে দেবে তাদের বাদ্যযন্ত্র। ঠিক আছে। এখানে না থাকবে আমাদের বাদ্যযন্ত্র, এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষাগুলো থাকে, রেলের পরীক্ষাগুলোতে। এদিকে থাকবে বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে বলবে কোনটার সাথে কোনটা হবে সেটা আমাদের মেলাতে হবে। ঠিক আছে। তাদের মধ্যে আমাদের মিল তৈরি করতে হবে, এটাও পরীক্ষাতে থাকতে পারে। তাহলে দেখি আমাদের এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, যে পণ্ডিত শ্রী রবিশঙ্কর, তারপর কি আছে আমাদের রয়েছে বুদ্ধদত্ত মুখার্জি, কোনটার সাথে যুক্ত? সিতার। বি অপশানে রয়েছে জাকির হোসেন, আল্লাহ রাখা খাঁ, তবলা। সি অপশান বিসমিল্লা খান, কৃষ্ণা চৌধুরী, সানাই। শিবকুমার শর্মা, ডি অপশান শিবকুমার শর্মা, ভজন সুপারি, শরদ। ঠিক আছে। এবার দেখি আমরা সবাই মোটামুটি জানি যে পণ্ডিত রবিশঙ্কর, বুদ্ধদত্ত মুখার্জি এনারা সিতার বাদক। এটি ঠিক আছে। ঠিক আছে। পণ্ডিত রবিশঙ্কর এবং বুদ্ধদত্ত মুখার্জি এনারা কোন আমাদের বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সিতার। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবং এই পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে যে মাই লাইফ মাই মিউজিক, এটি কার? মাই লাইফ মাই মিউজিক, এটি শ্রী পণ্ডিত রবিশঙ্করের। ঠিক আছে। মাই লাইফ মাই মিউজিক তার যে আত্মজীবনী। ঠিক আছে। এবং তিনি প্রথম গ্র্যামি পুরস্কার পায়, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, এখন অনেক প্রশ্নটা ঘুরিয়ে আসে, সেক্ষেত্রে মনে রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে পণ্ডিত রবিশঙ্কর, শ্রী শ্রী পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন, ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কত সালে পায়? এটা কিন্তু খুব আসার চান্স পরীক্ষাতে। 1999 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন কত সালে পান? 1999 সালে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথম অপশানটা আমাদের ঠিক আছে। বি অপশান কি আছে? জাকির হোসেন, আল্লাহ রাখা খান। ঠিক আছে। জাকির হোসেন, আল্লাহ রাখা খান, তবলা। এটাও আমরা জানি জাকির হোসেন এবং আল্লাহ রাখা খাঁ এনারা তবলাবাদক। ঠিক আছে। এবং এই জাকির হোসেন সম্পর্কে যেটা খুব মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্ট আমাদের তিনি 2023 সালে, জাকির হোসেন সাহেব 2023 সালে কী পেয়েছেন? পদ্মবিভূষণ। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন একটা, যে 2023 সালে জাকির হোসেন তবলাবাদক তিনি কী পুরস্কার পেয়েছেন? পদ্মবিভূষণ। এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ঠিক আছে। এটা যেন আমাদের মনে থাকে।
ঠিক আছে, তাহলে এটা আমাদের ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সি অপশান কী রয়েছে? বিসমিল্লাহ খান এবং কৃষ্ণা চৌধুরী, এনারা কোন বাদক? এনারা দুজনই সানাই বাদক, এটাও আমাদের ঠিক আছে। এবং বিসমিল্লাহ খান খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 1947 15ই আগস্ট যে প্রথম ভারত আমাদের স্বাধীনতা দিবস পালনের সময় তিনি কি করেছিলেন? তিনি সানাই বাজিয়েছিলেন দিল্লির লালকেল্লাতে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, বিসমিল্লাহ খান। এবং এটা একটা খুব আমাদের মনে রাখতে হবে, তিনি 2001 সালে কী পান? ভারতরত্ন পান। খুব আশার মতো একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন এবার পরীক্ষাতে এসছে, যে এম.এস. সোমালক্ষ্মী তিনি কত সালে ভারতরত্ন পায়, লতা মঙ্গেশকর তিনি কত সালে ভারতরত্ন পায়, ঠিক আছে, এই 2001 সালেই আমাদের লতা মঙ্গেশকরজি উনিও ভারতরত্ন পেয়েছেন, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বিসমিল্লাহ খান যে সানাই বাদক তিনি কত সালে ভারতরত্ন পান? 2001 সালে, ঠিক আছে। এবং এর সঙ্গে মনে রাখতে হবে লতা মঙ্গেশকর, ঠিক আছে, তিনি যেহেতু রিসেন্ট মারা গেছেন সেজন্য তার নামটাও আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো ডি অপশান কি আছে? শিবকুমার শর্মা, ভজন সুপারি, তেনারা কোন বাদক? শিবকুমার শর্মা, ভজন সুপারি, শরৎ বাদক, এটা কি ঠিক আছে? এটা আমাদের ঠিক নেই, ভুল আছে, তাই তো। শিবকুমার শর্মা, ভজন সুপারি, এনারা কোন বাদক? সন্তুর বাদক, সন্তুর, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আমাদের সঠিক উত্তর কী হবে? ডি অপশান, এটা আমাদের ভুল আছে। শিবকুমার শর্মা, ভজন সুপারি, তেনারা হবে সন্তুর বাদক, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পোঙ্গল জাল্লিকাট্টু এর সঙ্গে দিয়েছে তামিলনাড়ু, মানে এখানে কোন বিষয় আছে আমাদের এগুলো? এই প্রশ্নটা কোন বিষয়? আমাদের উৎসব, উৎসব বিষয়ে আমাদের প্রশ্ন এটা এসছে। দেখো পোঙ্গল জাল্লিকাট্টু তামিলনাড়ু, ঠিক আছে, আমরা জানি পোঙ্গল জাল্লিকাট্টু তামিলনাড়ু দেখা যায়। ওনাম বিশু পোরুম, এটা কেরালা, এটাও ঠিক আছে। হর্নবিল নাগাল্যান্ড, এটাও ঠিক আছে। সাংগাই, সাংগাই উৎসব কোথায় দেখা যায়? সাংগাই আসাম হবে? ভুল জোড়টি সাংগাই করতে হবে। পোঙ্গল জাল্লিকাট্টু কোথায় দেখতে পাই? তামিলনাড়ুতে, তাই তো, এটা ঠিক আছে। ওনাম বিশু পোরুম, এটা কোথায়? কেরালা, এটাও আমাদের ঠিক আছে, তাই তো, ওনাম পোরু বিশু এগুলো কেরালাতে। সি অপশান হর্নবিল, হর্নবিল কোথায়? নাগাল্যান্ডে, এটা আমাদের ঠিক আছে। তাহলে ডি অপশান কী আছে? সাংগাই উৎসব, এটা দেওয়া আছে আসাম, আমরা এটা কি জানি? সাংগাই উৎসব এটা আমাদের কোথায় দেখা যায়? এটা আমাদের মণিপুরে দেখতে পাওয়া যায়, সাংগাই উৎসব মণিপুর, কোথায়? মণিপুর। আর আসামে যে উৎসবটা আমরা দেখি এটা কি? বিহু, যে বিহু উৎসবটি আসামে দেখতে পাই। আর একটা খুব ইম্পর্টেন্ট উৎসব আম্বুবাচি মেলা, আম্বুবাচি মেলা যেটা হয় কামাখ্যা দেবী মন্দিরে আসামের গুয়াহাটিতে, ঠিক আছে, এটাকে বলা হয় পূর্বের মহাকুম্ভ, এটা আমরা আসামে দেখতে পাই, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের সঠিক উত্তর এখানে ভুল জোড়াটি কী ছিল? ভুল জোড়াটি ছিল আমাদের সাংগাই উৎসব, আসাম হবে না, এটা হবে কি? মণিপুর। আসামে কোনটা দেখা যায়? বিহু এবং আম্বুবাচি মেলা। তো এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের জানতে হবে। পরবর্তী প্রশ্ন বলেছে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে আমাদের যে ভারতীয় প্রমাণ দ্রাঘিমা রেখা কত ডিগ্রি? 82.5 ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটি আমাদের অতিক্রম করেছে। খুব একটা ভালো কোশ্চেন। আমরা জানি যে ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখা এলাহাবাদের যেটা রয়েছে কি 82.5 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটি কটি রাজ্যের উপর দিয়ে গেছে? ভারতবর্ষের 5টি রাজ্যের উপর দিয়ে এটি আমাদের, তাই তো, 5টি রাজ্যের উপর দিয়ে এটা আমাদের গেছে। সেই 5টি রাজ্যের নাম কি কি? উত্তরপ্রদেশ, তাই তো, এলাহাবাদ আমরা জানি উত্তরপ্রদেশ, ঠিক আছে, এটা আমাদের এইভাবে আমাদের ক্রস করেছে 82.5 ডিগ্রি যেটা 30 মিনিট পূর্ব, যে দ্রাঘিমা আমাদের প্রমাণ দ্রাঘিমা, সেটা উত্তর দক্ষিণ আমাদের ভারতবর্ষকে উত্তর দক্ষিণে আমাদের ক্রস করেছে, এটা যেন মনে থাকে, উত্তর দক্ষিণে আমাদের ক্রস করেছে 5টি রাজ্যের। প্রথম উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের নিচে কি আছে? মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঠিক আছে। এরপর এই মধ্যপ্রদেশের নিচে কি আছে আমাদের? ছত্তিশগড়, 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 তার নিচে কি আছে? উড়িষ্যা, উড়িষ্যা, এবং লাস্ট যে রাজ্যটি আছে সেটা কি? অন্ধ্রপ্রদেশ। এই 5টা রাজ্যের উপর দিয়ে আমাদের এই প্রমাণ দ্রাঘিমা রেখাটা বিস্তৃত হয়েছে। আমাদের বলেছে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি, এখানে বিস্তৃত হয়নি, অতিক্রম করেনি। তাহলে উড়িষ্যা করেছে, অন্ধ্রপ্রদেশ করেছে, মধ্যপ্রদেশ করেছে, উত্তর কী হবে? রাজস্থান, তাই তো। আর যদি বলতো যে আমাদের 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর, যেটা কি কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, সেটা কটি রাজ্যের উপর দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা 8টি রাজ্যের উপর দিয়ে গেছে। কটি রাজ্য? 8টি রাজ্য, ঠিক আছে। এই রাজ্যের নামগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বৈদিক শাস্ত্রে ফিরে যাও, কে বলেছেন?
এ অপশান স্বামী দয়ানন্দ সরস্বতী, বি অপশান রাজা রামমোহন রায়, সি অপশান জ্যোতিবা ফুলে, ডি অপশান আত্মারাম পাণ্ডুরঙ্গ। আমরা জানি বৈদিক শাস্ত্রে ফিরে যাও, ঠিক আছে, গো টু দ্য বেদাস, অর্থাৎ এই বিষয়টি আমাদের বলেছেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী আরও একটি বিশেষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত কী হবে? আর্য সমাজ। আর্য সমাজ 1875, এই যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসে যে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি বলেছিলেন বৈদিক শাস্ত্রে ফিরে যাও। ঠিক আছে, এরপর বি অপশান কী হয়েছে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আমরা জানি যে আধুনিক মানব আমরা বলি রাজা রামমোহন রায়। ঠিক আছে, তিনি ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ কত? 1828, তাই তো? ব্রাহ্ম সভা 1828 আর ব্রাহ্ম সমাজ 1830। এই দুটোর মধ্যে যেন ভুলে যায় না, ব্রাহ্ম সভা 1828 আর ব্রাহ্ম সমাজ 1830 তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। আর জ্যোতিবা ফুলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জ্যোতিবা ফুলে কি? সত্যশোধক সমাজ, সত্যশোধক সমাজ, এটা অনেক পরীক্ষাতে এসছে, সত্যশোধক সমাজ তিনি কি প্রতিষ্ঠা করেছেন? জ্যোতিবা ফুলে। আর আত্মারাম পাণ্ডুরঙ্গ মনে রাখতে হবে কি? আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ এটা আপনি প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, আত্মারাম পাণ্ডুরঙ্গ মনে থাকবে। তাহলে বৈদিক শাস্ত্রে ফিরে যাও বা আর্য সমাজ প্রতিষ্ঠা করেছেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী, সম্পত্তির অধিকারকে কবে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়? যে আমাদের সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত ছিল। আমাদের কটি মৌলিক অধিকার? 6টি, আগে 7টি ছিল। ঠিক আছে, তাহলে এই একটি অধিকার আমাদের মৌলিক অধিকার বাদ গেছে, সম্পত্তির অধিকার। ঠিক আছে, এটা আমাদের আগে আর্টিকেল 31 নম্বর ধারাতে ছিল। ঠিক আছে, এটা এখন বর্তমানে আছে, এটা আগে ছিল, এখন বর্তমানে আছে কত? 300 এটা এখন বর্তমান আছে 300 বর্তমান 300 নম্বর ধারায় আমাদের রয়েছে। এটা এখন কি? আমাদের আইনি অধিকার। এটা আমাদের আগে ছিল মৌলিক অধিকার, এখন হচ্ছে আইনি অধিকার। ঠিক আছে, এই মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের কবে বাদ দেওয়া হয়? 1976 42তম সংশোধনী, 1978 44তম সংশোধনী, 1989 61তম সংশোধনী আর 2002 সালের 86তম সংশোধনী। আমাদের সঠিক উত্তর হবে কি? 1978 44তম সংশোধনী। ঠিক আছে, আর 1976 42তম সংশোধনী কি যুক্ত হয়েছিল? সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ, তাই তো? সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটো আমাদের যুক্ত হয়েছিল, তাই তো? খুব ইম্পর্টেন্ট যে আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক শব্দ যুক্ত হয় কবে? 1976 42তম সংশোধনীর মাধ্যমে। আর এই যে মৌলিক অধিকার সংবিধান থেকে আমাদের মৌলিক অধিকার থেকে সম্পত্তি অধিকার বাদ দেওয়া হয় কত? 1978 44তম সংশোধনী। আর যেটা রয়েছে 1989 61তম সংশোধনী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের ভোটদানের বয়স আগে ছিল 21 বছর, এই 21 বছর থেকে কত বছর করা হয়? 18 বছর, 18 বছর করা হয়। কবে করা হয়? এই 1989 সালের 61তম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এটা যেন মনে থাকে, ভোটদানের বয়স 21 থেকে 18 করা হয় 1961 সালে, 1989, ঠিক আছে, 61তম সংশোধনীর মাধ্যমে। 61তম সংশোধনী মনে থাকে যেন। এবং 2002 সালে যে 86তম সংশোধনী, খুব ইম্পর্টেন্ট, আমাদের জানি যে 11তম আমাদের মৌলিক কর্তব্য, 11তম মৌলিক কর্তব্য যেটা রয়েছে, কি রয়েছে? যে 6 থেকে 14 বছর প্রত্যেকটি শিশুকে, 6 থেকে 14 বছর যেটা প্রত্যেকটা শিশুকে আমাদের কী করতে হবে? সর্বশিক্ষা, মানে সবাইকে শিক্ষাদান করতে হবে, যে ব্যাপারটা সেটা আমাদের প্রত্যেকটা পিতামাতার অভিভাবকের কি কর্তব্য, সেটা আমাদের এই 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়। তাহলে মনে থাকবে সম্পত্তির অধিকার কবে বাদ দেওয়া হয়? 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে। দেখো, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন বা আলাদা, তাকে কি বলা হয়? এক্ষেত্রে আমাদের 3টে জিনিস খুব মনে রাখতে হবে। ভর যদি সমান হয়, ভর সমান হলে তাকে বলা হয় আইসোবার। ঠিক আছে, আর যদি প্রোটন সমান হয়, প্রোটন বা পারমাণবিক সংখ্যা যদি আমাদের সমান হয়, তাহলে কী হবে? পারমাণবিক সংখ্যা সমান, তাহলে আমাদের কি বলবো? আইসোটোপ। আর যদি নিউট্রন সংখ্যা সমান হয়, তাকে কি বলবো? তাকে বলবো আইসোটোন। ঠিক আছে, 3টে জিনিস আমাদের মনে রাখতে হবে। ভর সমান হলে আইসোবার, ভর আইসোবার, প্রোটন আইসোটোপ, প্রোটন
বা পারমাণবিক সংখ্যা আইসোটোপ এভাবে মনে রাখতে হবে। প দিয়ে প্রোটন বা পারমাণবিক সংখ্যা আইসোটোপ, দন্ত ন দিয়ে আইসোটোন মানে কী হবে নিউটন। ঠিক আছে, যেমন আমাদের জানি Na 11 23, তাই তো এখানে এই 11টা কি নিচে যেটা থাকে সেটা হচ্ছে নিচেরটা কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, বা ইলেকট্রন সংখ্যা, উপরে যেটা সেটা কি ভর সংখ্যা, এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স এটা কি হবে, এটা হবে আমাদের কি নিউটন সংখ্যা, কত হবে 12। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন।